স্পেশালি নিয়ে নতুন বছরের প্রথম দিনে জাল সার্টিফিকেটের খবর আমরাই প্রথম আপনাদের দেখিয়েছিলাম। কখনো দেখা যাচ্ছে বহরম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, কখনো দেখা যাচ্ছে এসএসকেএম, আর এবার ঝাড়গ্রামে জাল সার্টিফিকেট নিয়ে পড়ার অভিযোগ। ঝাড়গ্রামে এসএসকেএম এর পর সেখানে অভিযোগ উঠছে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ছেন, এবং এইরকম ঘটনা আদৌ ঘটছে কিনা তা এবার স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের কাছে। কারণ অভিযোগ উঠছে এক পড়ুয়া নকল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ছেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি অভিযোগ উঠে আসছে? দেখো, ঝাড়গ্রাম মেডিকেল কলেজেও একই অভিযোগ যে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ার, এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে অভিযোগ যায় এবং তারপরেই সেই অভিযোগটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে গোটা বিষয়টি রিপোর্ট আকারেও চাওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে বলে সূত্র মারফত খবর। কিন্তু যেহেতু এই অভিযোগটি এসছে এবং অভিযোগটি যথেষ্টই গুরুত্বপূর্ণ, সেই কারণেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট গোটা অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দেখার জন্যই এই তদন্ত শুরু করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে তদন্তের স্বার্থে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও চাওয়া হয়েছে। তুমি জানো যে সম্প্রতি যে এসএসকেএম হাসপাতালেও এক পড়ুয়ার জাল সার্টিফিকেট নিয়ে পড়ার অভিযোগ, বিশেষ করে কাস্ট সার্টিফিকেট নিয়ে, এবং তারপরে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর জানিয়ে দিয়েছিল যে পড়ুয়ার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সেই সার্টিফিকেটটি অবৈধ, এবং সেক্ষেত্রে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতেও চেয়েছিল যে তার ভর্তি প্রক্রিয়া বাতিল হলো নাকি। যদিও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তার কয়েকটি ক্লারিফিকেশনস চেয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি পাঠিয়েছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে চলতি সপ্তাহে এসএসকেএম হাসপাতালের সঙ্গে বৈঠকে বসতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। কিন্তু তার মাঝেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজকে কেন্দ্র করে এই ধরনের একটি অভিযোগ, যে অভিযোগকে যথেষ্টই গুরুত্ব দিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, আর সেই কারণেই স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমনাথ, সঙ্গে থাকো। আরো একটি গুরুত্বপূর্ণ খবর দেখা যাচ্ছে স্কুলে চাকরি করছে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে। মালদায় এরকম দুটি স্কুল থেকে এই অভিযোগ আসছে। সোমরাজ, এই বিষয়ে কি তথ্য রয়েছে আমাদের কাছে? দেখো, গত 2 সপ্তাহ আগে আমি জানিয়েছিলাম যে মালদা জেলায় 2 জন প্রাথমিক শিক্ষক তারা জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে শিক্ষকতার চাকরি করছেন। রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গোটা বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তদন্ত করার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু 2 সপ্তাহ কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত মালদা জেলার থেকে কোনো তদন্ত রিপোর্ট আসেনি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। এমনকি রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছেও তদন্ত রিপোর্ট গেছে নাকি তা নিয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদও জানতে চায়। তার কারণ, যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগটি যথেষ্ট গুরুতর অভিযোগ। সেই শিক্ষকরা এখনো পর্যন্ত পড়াচ্ছেন স্কুলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তারা জাল কাস্ট সার্টিফিকেট ব্যবহার করছেন। তাই এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার জন্যই মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে বলা হয়েছে অবিলম্বে আগামীকালকের মধ্যেই যাতে রিপোর্ট দেওয়া হয়, এবং তাকে একটি রিমাইন্ডার লেটারও দেওয়া হয়েছে যাতে এই বিষয়টি নিয়ে তারা দ্রুত জানায়। শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদকে নয়, রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেও তারা জানায় যে অভিযোগটি এসছে, যে বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্ত করতে বলেছিল, সেই অভিযোগের কোনো সত্যতা রয়েছে নাকি, যদি সত্যতা থাকে তাহলে এক্ষেত্রে কি পদক্ষেপ করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। একাধিক অভিযোগ ওঠে স্বাস্থ্য বীমা নিয়ে, মেডিক্লেম নিয়ে। সেই অভিযোগগুলো নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চায় রাজ্য, আর সেজন্যই স্বাস্থ্য কমিশন 11টি এরকম স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম সংস্থার আধিকারিকদের ডেকে পাঠিয়েছে বৈঠকের জন্য। বৈঠক হবে এবং বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে আসবে আমি জানতে চাইব। মূলত কোন কোন অভিযোগগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে স্বাস্থ্য কমিশন, ক্লেমিং এর সমস্যা সবচেয়ে বেশি হয় সেটাও নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং সেক্ষেত্রে কি পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য কমিশন। অভিজিৎ। অতনু, এই যে মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা, এই স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম নিয়ে নানাবিধ অভিযোগ রোগীর পরিবার, এবং পাশাপাশি আবার উল্টো দিকে যারা মেডিক্লেম সংস্থা তাদেরও একই অভিযোগ। অর্থাৎ কিরকম অভিযোগ? যে রোগীর পরিবারের অভিযোগ যে তারা ভুরি ভুরি টাকা দিয়ে প্রত্যেক বছর তারা প্রিমিয়াম দিচ্ছেন,
এবং সেই প্রিমিয়ামের টাকা প্রত্যেক বছর বেড়েও চলেছে। আর তারপরেও যখন তারা হাসপাতালে ভর্তি করছেন, প্রাইভেট হাসপাতালে হোক বা নার্সিংহোমে হোক, সেখানে গিয়ে তারা যখন ভর্তি করছেন দেখা যাচ্ছে যে যত টাকা বিল হচ্ছে তার একটা বড় অংশ মেডিক্লেম সংস্থা তারা অনুমোদন করছেন না। অর্থাৎ আর টাকার একটা অংশ সেই রোগীকে বা রোগীর পরিবারকে মেটাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ক্যাশলেস পেশেন্ট তারা ক্যাশলেসে গিয়ে রোগীকে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু ক্যাশলেসে চিকিৎসা হয়নি, তাকে পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ রিএম্বার্সমেন্টে যেতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অভিযোগ উঠছে যে সাধারণ রোগী অর্থাৎ ক্যাশ পেশেন্ট যাদের কোনো মেডিক্লেম নেই বা স্বাস্থ্য বীমা নেই, তাদের ক্ষেত্রে যা বিল হয়েছে তার প্রায় দ্বিগুণ বিল হচ্ছে মেডিক্লেমের রোগীর ক্ষেত্রে বা স্বাস্থ্য বীমার রোগীর ক্ষেত্রে। এই নিয়ে নানাবিধ অভিযোগ আসছিল স্বাস্থ্য কমিশনে। অন্যদিকে পাল্টা মেডিক্লেম সংস্থাগুলি অভিযোগ করছিল যে নানান অসাধু নার্সিংহোম তারা রোগী সাজিয়ে বিল করে নিচ্ছে। কিছু অসাধু চিকিৎসক তারা চিকিৎসা না করে বিল করছে, বিল ক্লেম করছে। সেই অভিযোগও জেরবার হয়ে যাচ্ছিল স্বাস্থ্য কমিশন। আর এই সমস্ত সমস্যা মেটানোর জন্যই আগামী 21শে এপ্রিল আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে সেখানে 11টি এই যে মেডিক্লেম সংস্থা, যার মধ্যে 4টি সরকারি মেডিক্লেম সংস্থা, ন্যাশনাল অ্যাসুরেন্স থেকে শুরু করে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স যেমন রয়েছে, তেমন 7টি বেসরকারি সংস্থা, অর্থাৎ মোট 11টি স্বাস্থ্য বীমা সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। সেখানে সরাসরি আলোচনা হবে। রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন। সেখানে সরাসরি আলোচনা হবে এবং সেখান থেকে সমাধান সূত্র বার করার চেষ্টা করা হবে, যাতে আগামী দিনে রোগী বা রোগীর পরিবার তারা যেমন অভিযোগ কম করতে পারে, তেমনভাবেই এই মেডিক্লেম সংস্থাগুলো তাদের অভিযোগও যেন কম হয়, অর্থাৎ আখেরে যত সাধারণ রোগীদেরই যেন সুবিধা হয় সেটারই চেষ্টা করা হবে। অতনু, ধন্যবাদ অভিজিৎ। বছরের প্রথম দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা চলছে, শোভাযাত্রা বেরোচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান কেমন আছে? বছরের প্রথম দিন কিভাবে কাটছে? স্বস্তি ফিরেছে? শান্তি ফিরেছে? ভরসা পাচ্ছেন মানুষ? গ্রাউন্ড জিরো থেকে সেই খবর তুলে আনবেন আমার সহকর্মী। বিরতির পর সঙ্গে থাকুন। বছরের প্রথম দিন, আর এই প্রথম দিন রাজ্যের বিভিন্ন জায়গায় পুজো অর্চনা চলছে, মন্দিরে মন্দিরে। কোথাও দেখা যাচ্ছে শোভাযাত্রা বেরিয়েছে, খুশির মেজাজ, নতুন জামা পরে সবাই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন, ভালো খাওয়া দাওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ছবি কীরকম? ধুলিয়ান, শামশেরগঞ্জ, কি অবস্থা সেখানকার? দোকানপাট এখনো বেশ কিছু দোকান বন্ধ। কি অবস্থা সেখানকার? সকাল থেকে, আজ বছরের প্রথম দিন, আবির আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আবির, সকাল থেকে তুমি তো দেখলে কি অবস্থা শামশেরগঞ্জের বিভিন্ন বাজারে? অতনুপ, একেবারেই যে সমস্ত জায়গাগুলো হচ্ছে হাইওয়ের খুব কাছে, সেখানকার দোকানপাট খোলা শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল সকাল থেকে সমস্ত দোকানপাটই খুলে যাবে এমন আশ্বাস ব্যবসায়ীরাও প্রত্যেককে জানিয়েছেন। কিন্তু একটু ভেতরের দিকে গেলে, বিশেষ করে তুমি শামশেরগঞ্জ থানা অতিক্রম করে তুমি যদি ধুলিয়ান ঘাট পর্যন্ত যে রাস্তা আছে, তার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে যদি যাও, সেখানে এখনো পর্যন্ত একটা আতঙ্ক বা ভয় রয়ে গিয়েছে। তবে একই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এটাও স্বীকার করছেন যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সম্পূর্ণ রকমের সমস্ত স্তরের সহযোগিতা করা হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে আজকের দিনটা চলে যাওয়ার পর আগামীকাল সকালের পর তারা ভাবনা চিন্তা করবেন যে সমস্ত দোকানপাট তারা খুলতে পারবেন কিনা। তবে তারাও চাইছেন যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাক, দোকানপাট তারা খুলে দেবেন। অবশ্যই বাংলা বছরের প্রথম দিন যে ধরনের উচ্ছ্বাস বা আনন্দের ছবি সাধারণত ব্যবসায়ীদের মধ্যে থাকে, সে ধরনের ছবি সে অর্থে আজকে নেই। তবে যারা এখানকার দীর্ঘদিনের ব্যবসায়ী, যারা বাসিন্দা, যারা আজকে অন্তত দোকান খুলেছেন, তাদের বক্তব্য যে দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে ধুলিয়ানের, যে উভয় সম্প্রদায়ের মানুষজনেরই একসাথে থাকার অভ্যাস রয়েছে, তারা পারস্পরিক বন্ধুত্ব সম্মানের জায়গা নিয়েই থাকেন। তো সেই পরিস্থিতি আবার ফেরত আসবে এবং সেই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন। আজকেও বিভিন্ন জায়গাতে যে সমস্ত গ্রামগুলোতে সবথেকে বেশি করে অশান্তির আঁচ পড়েছিল, সেই গ্রামগুলোতে পুলিশের শীর্ষ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। সেখানে আজকে বিএসএফ, সিআইএফ এর যারা রয়েছেন তাদের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে, সেখানে তারা যাচ্ছেন। বারবার ধরে আধিকারিকরা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন।
আজকেও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যারা রয়েছেন তারা রুট মার্চ করেছে। তো এই পরিস্থিতিও প্রশাসনের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। আবার যে ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলি রয়েছে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য সরকারের বিভিন্ন যারা আধিকারিক, সরকারের বিভিন্ন যারা কর্মীরা রয়েছেন তারাও পৌঁছচ্ছেন, কার কতটা কি ক্ষতি রয়েছে সেই ব্যবস্থাও তারা দেখছেন। ফলে সব মিলিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরানোর যে চেষ্টা, প্রশাসনিক স্তরের যে উদ্যোগ, তা অবশ্যই শামসেরগঞ্জ ধুলিয়ানকে ঘিরে শুরু হয়ে গিয়েছে। অন্তত বাংলা বছরের প্রথম দিনে দাঁড়িয়ে, নববর্ষের দিনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও বলছেন যে প্রশাসনের তরফ থেকে তারা যথেষ্ট আশ্বাস পেয়েছেন, তাকে মাথায় রেখেই তারাও পুরনো ছন্দেই ফিরতে চান ধুলিয়ান জুড়ে। আবির, সঙ্গে থাকো। ব্যবসায়ীরা যারা দোকান খুলেছেন, যারা আরেকটু দেখে নিয়ে সাবধানী, যারা আগামীকাল থেকে দোকান খুলবেন ভাবছেন, তাদের বক্তব্য একবার শুনবো। এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই। হবে, আস্তে আস্তে হবে, বাজার না খুললে হবে না। পয়লা বৈশাখে আমরা সুস্থ হয়ে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্থায়ীভাবে খুলেনি, 2-4টা খুলেছে, আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। পুজো কেউ করছে, কেউ করছে না। আতঙ্ক এখনো মন আতঙ্কতে কেউ ভয় করছে না। বাজারে কয়েকটা খোলা আছে, দোকান পূজা করালাম, আমরা করেছি, বাকি অনেকে কেউ করেনি, পুজো করেনি। পুলিশ বলছে, ভরসা দিচ্ছে, পুলিশ আশ্বস্ত করছে সব কিছু ঠিকঠাক থাকবে। কিন্তু সে ভরসা দিতে গেলে পুলিশকে যেটা করতে হবে সেটা হচ্ছে পদক্ষেপ করতে হবে। এখনো পর্যন্ত এই অশান্তিতে কতজন গ্রেপ্তার, কি কি পদক্ষেপ করেছে পুলিশ? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এটা ঘটনা যে যখন পুলিশ আধিকারিকরা বাড়ি বাড়ি যাচ্ছেন, গ্রামে টহল দিচ্ছেন, বাজারে টহল দিচ্ছেন, তাতে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু পাশাপাশি মানুষ তো এটাও দেখতে চাইছে যে পুলিশ কি পদক্ষেপ করছে, যে অশান্তি যারা বাঁধালো তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করা হচ্ছে, কি দেখা যাচ্ছে, কতজন গ্রেপ্তার এখনো? প্রথমত হচ্ছে যে 221 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আজকে শামসেরগঞ্জ থানাতে বিশেষ একটি ট্যাবলো খুলে রাখা হয়েছে, যেখানে এসে যারা বাসিন্দারা রয়েছেন তারা যদি কোনো ধরনের অভিযোগ জানাতে চান, সেই অভিযোগ তারা এসে জানাতে পারছেন, সেই অভিযোগ নেওয়া হচ্ছে। এবং পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও প্রয়োজন মতো তাদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে যে সমস্ত মহিলারা অভিযোগ জানাতে আসছেন তাদের সঙ্গে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে জাফরাবাদের যে ঘটনা, যেখানে বাবা এবং ছেলের যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ক্ষেত্রে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে মুরারই থেকে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে সুতি থেকে। এবং এডিজি দক্ষিণবঙ্গ আজকে তিনি নিজেও জানিয়েছেন যে এই ঘটনাতে যে বা যারা পরিকল্পনা করেছিল, যারা এই ঘটনা ঘটিয়েছিল, তাদের কাউকেই ছাড়া হবে না, প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। এবং এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে এটি এসআইটি গঠন করা হয়েছে, তারাই গোটা ঘটনা তদন্তও করছে। এছাড়া গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন ফেক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে হচ্ছে যে ফেসবুক, ইনস্টা, টুইটার, ইউটিউব এগুলোকে ব্যবহার করে। তো এরকমও প্রায় 1000টির বেশি যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। এবং তোমাকে আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, আজকেও পুলিশের যারা বিভিন্ন শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্ন গ্রামগুলোতে গিয়েছেন, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলি রয়েছে সেখানে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে সেই গ্রামগুলোতে পুলিশের আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে সেখানে বসে থেকেছেন, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। ফলে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের বক্তব্য, তারা একদিকে যেমন আশ্বস্ত করার চেষ্টা করছেন, অন্যদিকে যে সমস্ত অভিযোগগুলি জমা পড়েছে সেগুলোর ক্ষেত্রে দ্রুত তদন্ত করে সেগুলোকে নিষ্পত্তি করার কাজও তারা শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আবির। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2 জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। নববর্ষ পালন হলো শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। দেখে নেওয়া যাক তৃণমূল, মহিলা তৃণমূলের নববর্ষ পালন। চন্দ্রিমা, অর্পিতা, প্রিয়দর্শনী তারা শোভাযাত্রা করলেন, যে শোভাযাত্রা গিরিশ পার্ক থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত গেল। চন্দ্রিমা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ, প্রিয়দর্শনী হাকিম তারা সবাই এই শোভাযাত্রায় অংশ নিলেন।
এবার বিজেপির নববর্ষের শোভাযাত্রার ছবি দেখা যায়। সুবোধ মল্লিক থেকে কণ্ঠ নেওয়া এই শোভাযাত্রায় প্রথম সারিতে ছিলেন সাধু সন্তরা এবং দ্বিতীয় সারিতে দিলীপ ঘোষ, সমীর ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদের জানাই বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অগ্রিম অভিনন্দন। ভালো থাকবেন, স্বাধীনভাবে ভাববেন। এসো হে বৈশাখ এসো এসো। ঐতিহ্য আছে আজকের দিনে বার পুজো করতে হয়। তো পয়লা বৈশাখে সেই বার পুজো হলো দুই প্রধানের ঘরে, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ক্লাবের ক্লাব টেন্টে। দুই ক্লাবের বার পুজোতেই দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সরে আসো। বাঙালি নববর্ষ মানে যেমন শোভাযাত্রা, নতুন জামা, হালখাতা, বার পুজো, এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে কি? এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে মিষ্টি। তো বিখ্যাত নকুড়ের মিষ্টি, লম্বা লাইন সেই মিষ্টির দোকানের সামনে। পুজো দিতে এসেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে একটু মিষ্টি, নববর্ষের দিন মিষ্টি মুখ, এবং এই দোকানটি প্রসিদ্ধ দোকান, আমরা মাঝে মাঝেই কিনি এখান থেকে। কোয়ালিটিটা অবভিয়াসলি মানে এখনো কোনো কম্প্যারিজন হয় না, সেটাই আসল কারণ। আম সন্দেশ তো নেবই, তার সাথে দেখছি আর কি নেওয়া হচ্ছে। আমাদের এত বছরের লোকেরা যে আমাদের উপর বিশ্বাস রেখেছে, এই কোয়ালিটির জন্যই শুধুমাত্র রেখেছে। পয়লা বৈশাখ, কালী পুজো, ভাইফোঁটা, এগুলো তো বাঙালিদের বড় অকেশন। যে কোনো মিষ্টির দোকানের জন্য একটা বড় অকেশন, তো সেখানে ভিড় তো হবেই। স্পেশাল বলতে দেখুন, এই লাস্ট এই পয়লা বৈশাখের আগেই একটা কুলফি সন্দেশ লঞ্চ করা হয়েছে, যেটা বলতে পারেন পয়লা বৈশাখ স্পেশাল হিসেবে যদি ধরেন তাহলে ওইটাই স্পেশাল। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ এবং পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এসো হে বৈশাখ এসো এসো। পয়লা বৈশাখে সবই ভালো, তবে বৈশাখ মাস যে গরম তো হবেই। তো গরমে আর কিছু না হোক চোখের তৃপ্তি করা যেতে পারে, তার জন্য একটু উত্তর সিকিমের ছবি দেখতে হবে। নাথুলা, সিকিমের নাথুলা পাস, গাড়ি দাঁড়িয়ে আছে, লম্বা লাইন গাড়ির, পর্যটকরা এনজয় করছেন। ভারত চীন সীমান্তে সেখানে বরফে বরফ। छङ्गुलेकमा हिउँ परे, अब गाडी सबै जाम लागिरहेछ। हेर्नुहोस्, तलबाट जाम छ। पुरा हिउँ पऱ्यो।